এই জ্ঞান শুনে আমিও অবাক হয়ে যাই যে উনি এত জানেন কি করে, উনি আমাদের পার্টি নিয়ে এত বিধান দেন কি করে। সেখানে হ্যাঁ হতে পারে কথাবার্তার হয়তো কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে বা আরও হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এমন নয় যে ওকে দেখে একেবারে ঢাল তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, একেবারেই নয়। আপনারা অসংখ্যবার দেখেছেন যে মিছিলেও একসঙ্গে হাঁটে, মিটিংও একসঙ্গে করে, এবং আমি এর ভেতরের কথা বলতে পারি একদম হলফ করে। আবারও বলছি যে ভাগ্যিস উনি ভোটটা বোধহয় দেওয়ার সময় পান না, কারণ তো সারাদিনই ভোটের দিন আমি দেখি অল ফেজেসে আমি দেখি উনি এবিপিতে আছেন, তো কখন উনি ভোটটা দেন যায় না। ভাগ্যিস ওনার ভোটটা তাহলে অন্য কোথাও যায়, বিজেপিতে তো পড়ে না, উনি বলেই যা দিচ্ছেন। এখন ওনার ভাষায় কোনটা অপদার্থ আর কোনটা অপদার্থ নয় সেটা আমার মনে হয় উনি টিভিতেই বলতে থাকুন, ওনাদের যে সেট অডিয়েন্স আছে তারাই শুনবে। সামনের ইলেকশন একেবারে তৃণমূলের বিসর্জন, তখন বিশ্বনাথ দার অসুবিধা হবে না তো। মুখ্যমন্ত্রী তো অতি মানব, মানে সে তুমি এক্স্যাক্টলি তোমার কথা অনুযায়ী বলি যে একই অঙ্গে কত রূপ। মুখ্যমন্ত্রী আমি তো নিমন্ত্রিত ছিলাম না, থাকার কথাও নয়, তবে সোশ্যাল মিডিয়ায় যে ছবি দেখেছি আগুন ছাড়া রান্না করেন উনি, এতটাই অতি মানব যে ওনার মানে গরম, মানে রান্না করলে তো বাসন গরম হয়, তুমিও জানো আমিও জানি, সেই মানে সাঁড়াশি ছাড়া এমনি হাতে কড়াই ধরছেন। তো এরকম অতি মানবের বিষয়ে আমার পক্ষে সাধারণ মানবিক কন্যা কমেন্ট করা খুব মুশকিল। আর তবে মানে জোকস অ্যাপার্ট, মুখ্যমন্ত্রীর মতন বড় হিপোক্রিট সত্যি আমি দেখিনি। তার কারণ উনি নিজে সমস্ত টিভি, তোমাদের মতন চ্যানেল, পডকাস্ট, সমস্ত বিতর্ক উনি নিজে হাতে বন্ধ করে দিলেন, নিজের কথায় বন্ধ করে দিলেন। উনিই বলে দিলেন যে দেখো 8টার পর মেয়েরা, কন্যা সন্তানরা যেন ঘরের বাইরে না বেরোয়। তার মানে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন একেবারে অপদার্থ, মেয়েদের তারা সুরক্ষা দিতে পারবে না, সেজন্য নিজেই মুখ্যমন্ত্রী বলছে যে কন্যা সন্তানরা যেন না বেরোয়। ওনার কাছ থেকে আমার মনে হয় প্রতিটা পশ্চিমবঙ্গের নারীর এই ঊর্জা পাওয়া উচিত যে আমরা যখন যেরম মনে করব, যে সময় মনে করব, আমাদের নিজেদের সুরক্ষা নিজেদের কাছেই রাখতে হবে। কারণ যতদিন তৃণমূলের এই অপদার্থ সরকার আছে, মহিলা মুখ্যমন্ত্রী যেটার শীর্ষে বসে আছেন, তিনি নিজেই যখন বলছেন যে ভাই আমিও অপদার্থ, আমার প্রশাসনও অপদার্থ, এই জন্য কন্যা সন্তানরা যেন বাড়ি থাকে, সেজন্য মা কালীর কাছে এই আশীর্বাদ নিশ্চয়ই মেয়েরা কালকে নিয়েছেন। এবং আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় শিক্ষা মা কালীর কাছ থেকে পাওয়া উচিত আমাদের, যে অন্ধকারেও আমরা বেরোতে পারি এবং দিনের বেলাতে বেরোতেই পারি। যেহেতু আগামী 2026-এই আসছে বিধানসভা নির্বাচন, সেজন্য পুজোর মধ্যেও যেন একটা সাজো রব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সেই হিসেবে একটা প্রশ্ন করছি যে 26-এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ঠিক কতটা তৈরি, মানে কত শতাংশ বুথে বিজেপি কর্মী দিতে পারবে বলে আপনি মনে করেন? দেখো, বিজেপি তো তৈরি, বিজেপির বুথ সশক্তিকরণের আলাদা করে প্রত্যেক বছরই কার্যক্রম চলছে, এখনও চলছে, এবং এক্স্যাক্ট ডেটা আমি দেবো না, তার কারণ বিভিন্ন কারণে এই মুহূর্তে পুরো ডেটা দেবো না, আমি দিতে পারবো না, বলছি না আমি দেবো না এই ডেটাটা। কিন্তু হ্যাঁ, এটা একেবারেই ফ্যাক্ট যে অনেক বুথে আমাদের কার্যকর্তারা থাকা সত্ত্বেও তারা সামনে বেরোতে ভয় পায়। যে আগের বার এই 21-এর পর এখনও অসংখ্য কার্যকর্তা বাড়িতে ফিরতে পারেনি, এবং লিস্টেড 56 জন কার্যকর্তা মৃত, যেটার জন্য জেপি নাড্ডাজি এসে আগের বছর মহালয়াতে নাকি বোধহয় তার আগের বছর মহালয়াতে তর্পণ করে গেছিলেন। কিন্তু আমাদের কার্যকর্তারা আছে এবং সঠিক সময় তারা বেরোবে। আমাদের বিভিন্ন রকম লেভেলের, একদম বুথ লেভেলের কাজকর্ম চলছে, তো বিজেপি তৈরি আছে, বিজেপি একেবারেই প্রিপেয়ার্ড আছে। দিদি, একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এই যেটা বারবার শোনা যাচ্ছে যে বিহারে যেভাবে SIR হয়েছে ঠিক সেইভাবে বাংলাতেও হবে, এবং ইতিমধ্যে অমিত শাহজি সে বিষয়টাকে কনফার্ম করেছেন যে এই কালী পুজোর বা দীপাবলির উৎসবটা শেষ হবে এবং SIR-এর জন্য ম্যাপিং শুরু হয়ে যাবে।
এর মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি বা কেন্দ্র থেকে বলা উচিত যে কেন্দ্র থেকে বিএলওদের ওপর এই প্রেশার রয়েছে যে যদি ঠিকমতো কাজ না করেন তারা, তাহলে তাদেরকে কিন্তু জেলেও যেতে হতে পারে, কারণ এতটাই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এবং অন্যদিকে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের চেয়েও বেশি ভালো মানে বলা এটা উচিত যে তৃণমূলের বিভিন্ন নেতা, উপনেতা, অধিনেতা তারা বিভিন্ন জায়গাতে এদের ওপর প্রেশার দিচ্ছেন, কখনো প্রচুর টাকার প্রলোভন দিচ্ছেন, কখনো প্রাণে মারার হুমকি দিচ্ছেন, কখনো পরিবারের ওপরে হুমকি দেওয়ার মানে কথা বলা হচ্ছে, অথবা কখনো বলা হচ্ছে তাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। মোট কথা কেন্দ্র এবং রাজ্য এই দুইয়ের মাঝখানে প্রায় স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন এই বিএলওরা। তারা নিজেদের কাজ করবার ক্ষেত্রে রীতিমতো ভয় পাচ্ছেন এবং তারা এখন দাবি করছেন যে আমাদেরকে কেন্দ্রীয় ফোর্স দেওয়া হোক, তাদের আন্ডারে আমরা যেন নিরাপদে কাজ করতে পারি। এই রকম একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। এর মধ্যে এসআইআর সঠিকভাবে হওয়া কি সম্ভব? আমি তোমায় একটু ছোট্ট সংশোধন করে দিই অনন্যা। এক হচ্ছে এখানে কেন্দ্র অ্যাজ সাচ মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেটা একটা স্বনির্ভর মানে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। তো সেই জন্য এখানে ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে যে কেন্দ্র করছে, এটা হয়তো ভুল পারসেপশন যাবে। আমি জাস্ট একটু কারেকশন করে দিলাম। দেখো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার সেদিন বিহার কনভেনশনে বলে দিয়েছেন যে এসআইআর হবে, এবং এসআইআর রাজ্য ধরে ধরে হচ্ছে। কারণ একদম এক নাগারে একটা দেশের মধ্যে করলে ভালোই হতো, কিন্তু সেটা হচ্ছে না যখন ভোটমুখী যেগুলো রাজ্য আছে সেগুলো দিয়ে শুরু হচ্ছে। এবং উনি যেটা পরিষ্কার কথা বলেছেন যে এত কিসের পেট ব্যথা, ওনার ভাষায় বলতে গেলে মির্চি কিউ লাগা ইন লোগোকে। এবার তুমি যে কথা বলছো, এ বলছে চোখ উবড়ে নেবে, ও বলছে বিজেপির নেতাদের ঘেরাও করবে, ও বলছে একে মারবে, তাকে কি আগুন জ্বালিয়ে দেবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে। কিন্তু সবচেয়ে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী নিজের স্টেজ থেকে উনি স্টেজে বসে চিফ সেক্রেটারির পাশে বসে উনি বলেছিলেন যে বিএলওরা যেন এটা ভুলে না যায় যে ইলেকশন আসবে যাবে উনিই নাকি রয়ে যাবেন, ওনার প্রশাসন রয়ে যাবেন। এবং এখন তো আমি ইদানিং শুনছি যে যারা স্কুটার চড়ে আসছে তারা মানে গাড়ি দেবার প্রলোভনও নাকি তাদের দেওয়া হচ্ছে। ভাগ্যিস জিএসটিটা কমে গেছে, এটা দিওয়ালি বাম্পারের মতন গাড়ি ফাড়ি কিনতেও রাজ্য সরকারের সুবিধে হচ্ছে। মানুক না মানুক সেই কেন্দ্রীয় সুবিধে করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যাই হোক, এই হেন পরিস্থিতিতে বিএলওরা সত্যি সত্যি স্যান্ডউইচড। আমি সেদিনও বেশ কয়েকজন বিএলওর সঙ্গে কথা বলছিলাম। আবার এর মধ্যে আবার কোন নেতা বলেছে যে বিএলএরা নাকি সঙ্গে সঙ্গে যাবে, মানে জাস্ট শুধু শুধু ঝামেলা পাকানোর জন্য। বিএলওদের সিকিউরিটি দেওয়া বা সুরক্ষিত বোধ করাটা আমার মনে হয় এটা ইলেকশন কমিশন বেটার উত্তর দিতে পারবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, কারণ অনেক কিছু এখনও অবধি সামনে আসছে না বলেই তৃণমূলের এত টেনশন। খুব সুন্দর করে ভালোভাবে সুষ্ঠুভাবে এসআইআর তো হবেই। এবার এদের কার চোখ উবড়বে কি নিজেদের হাত পা ভাঙবে সেটা তাদের ব্যাপার। 4টে ক্যাটাগরিতে যারাই পড়বে তাদের নাম বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবেই। এবার তৃণমূল যদি আশায় বসে থাকে যে ডিএল রয় আসবেন কি শ্রমিকদার মৃত বাবা মা আসবেন এসে ভোট দিয়ে যাবেন। শ্রমিকদা নিজেই বলছে শ্রমিকদারই খুব কষ্ট হয় যে শ্রমিকদের সঙ্গে দেখা হয় না, অথচ বুথে ওনার বাবা মা এসে ভোট টোট দিয়ে যান। তো ন্যাচারালি এই ধরনের লোকজন, আমি সেদিনই শুনছিলাম একজন ভদ্রমহিলা উনি আমায় বলছিলেন যে একটু ব্যবস্থা করো, আমার স্বামী আসে প্রত্যেক বছর ভোট দিতে, তো কলকাতার বাইরে থাকে, বলি না একদম ওপারে থাকে, আমার সঙ্গে বহু বছর দেখা হয়নি, ওদের সঙ্গে মানে বুথে দেখা হয়। আচ্ছা আপনার সঙ্গে দেখা হয় না? বলে না, আমি ভোট দেবার আগে পরে এসে চলে যাই। তো এইরকম একটা হাস্যকর পরিস্থিতি, দুঃখের পরিস্থিতি আমি বলবো। ডেড ভোটার্স ন্যাচারালি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ডুপ্লিকেট ভোটিং আইডি ভোটার কার্ড যাদের আছে, যেমন তুমি দেখেছো লালু প্রসাদ যাদবের ছেলের ছিল, সে তো প্রায় কেঁদেই ফেলছিল যে আমি তাহলে ভোট দেবো কোথা থেকে। সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন ডিজিটাইজড ভার্জন থেকে বের করে দ্বিতীয় ভোটার আইডি কার্ডটা দিয়ে দিল, এবং তাকে চুজ করতে হবে, ডিসাইড করবে সে কোথায় থাকে, সেই অনুযায়ী তার কোন ভোটার আইডিটা সে ইউজ করবে। মানে এই রাজ্যের ভোটার, মানে এই রাজ্যের বাসিন্দা হোক অন্য জায়গায় থাকে, সে এসে সেই সময় কারেকশন করে দিয়ে যেতে পারে, অনলাইনেও তো হয়। কিন্তু আমাদের দেশেরই নয়, দেশের বাইরে থাকে লোকজন, এই ফলস ডকুমেন্টেশন এতদিন ধরে যেতে হয়েছে তাদেরও কিন্তু বাদ যাবে। আর ফোর্থ যেটা ডিফেক্টিভ ডকুমেন্ট,
এই যে তুমি জানো এখন আধার নিয়ে এত প্রচুর ডিসকাশন হয়েছে, আধারকে ভ্যালিড করা হবে কি হবে না। যাদের অ্যাকচুয়ালি ভ্যালিড আধার আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যারা এই লাভলি বা আনলাভলি লোকেদের ইনফ্লুয়েন্সে পড়ে অমুক দোকান থেকে করে এনেছে তাদের সমস্যা তো আছেই। তো এই যাদের 4টে ক্যাটাগরির লোকজনদের জন্য কেন যে তৃণমূল এত পেটে ব্যথা হচ্ছে, এর চোখ উবড়ে নেবে, ওকে মারবে, এই একটা ভায়োলেন্ট সিচুয়েশন করে সবাইকে ভয় দেখিয়ে এটা কেন করছে, ওরা বেটার উত্তর দিতে পারবে। কারণ এটার উত্তর কিন্তু ভারতবর্ষের জনতা জানতে চাইছে, পশ্চিমবঙ্গের জনতা জানতে চাইছে যে এইরকম একটা সরকার করছে কেন। এসআইআরতেই প্রথম হচ্ছে তাও নয়, এর আগে 13 বার হয়েছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব পরিষ্কার বলে দিচ্ছে যে যদি তোমার না থাকে 73 বছর, আমি কালকেই শুনছিলাম যে 73 বছরের একজন ভদ্রলোক এই বছরেই নাকি তাকে প্রথম ভোটার আইডি করাতে হবে। তো এতদিন কোথায় ছিলেন উনি? তো এই ধরনের যদি অ্যাবনর্মাল সিচুয়েশন হয় ন্যাচারালি জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। আর তারপরেও যদি ভ্যালিড থাকা সত্ত্বেও যদি কোনো কারণে নাম বাদ যায়, তারপরেও সে 1 মাস সময় পাবে রেকটিফাই করানোর জন্য। হতেই পারে একটা ক্লেরিক্যাল মিস্টেক হতে পারে, অনেক ক্লেরিক্যাল মিস্টেক হতে পারে। তো কেউ তো বলছে না যে ফুল প্রুফ এবং এইটাই বাইন্ডিং হবে না। পরের বার মানে 1 মাসের মধ্যে যদি ক্লারিফিকেশন করে ঠিকঠাক করে যদি রেকটিফাই করে নেবে। বিহারে তো একটা কমপ্লেন আসেনি, এই তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তৃণমূল নাচছে, কিন্তু বিহারে তো কমপ্লেন তো কিছু আসেনি, কোথাও কোনো রাজ্যেই কমপ্লেন আসেনি যেখানে এসআইআর হয়েছে। তো যদি পশ্চিমবঙ্গ এতটাই অ্যাওয়্যার থাকে যে যাদের বাদ পড়ে যাচ্ছে তারা বৈধ, তো তারা যাবে রেকটিফাই করে নেবে। না দিদি, এই মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক কিছু জানতে চাইছে, তার সঙ্গে এটাও জানতে চাইছে যে মুখ্যমন্ত্রী বারবার হুমকি দিচ্ছেন যে একজনেরও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে আগুন জ্বলে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে বিএলওদেরকে বা সেই গ্রেডের অফিসারদেরকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পর্যন্ত উড়িয়ে দিচ্ছেন এবং নিজের হিসাবে চলছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এতখানি ক্ষমতা তিনি পাচ্ছেন কি করে যে সেখানে রীতিমতো চ্যালেঞ্জ করছেন ইলেকশন কমিশনকে? একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা এবং ফাঁকা কলসি বাজে বেশি, দুটোই মুখ্যমন্ত্রীর কাছে প্রযোজ্য, ক্ষেত্রে প্রযোজ্য। কারণ উনি স্বভাবসিদ্ধ মিথ্যেবাদী। উনি সমস্ত সময় গলার জোরে একে ধমকে তাকে ধমকে কাউকে মান্যতা না দিয়ে উনি মনে করছেন যে পশ্চিমবঙ্গটা, উনি বোধহয় চাইছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরও বাইরে থাকবে, উনি নিজের মতন একটা চালাবেন। উনি সিএ এর সময়ও ঠাট্টা ইয়ার্কি করলেন, কি অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করে মাথায় পালক জুড়ে, সেটাও নাকি লাগু হবে না। হবে তো, হচ্ছে তো, শুরু হয়ে গেছে। এসআইআর নিয়ে ওনার সমস্যা আছে, উনি কেন্দ্রের কোনো আইন এই রাজ্যে উনি করতে দেবেন না। এটা তো ওনার হাতে নয় না, উনি যতই মনে করুন যে উনি আইনের ঊর্ধ্বে। সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করে উনি কনস্টিটিউশনের ঊর্ধ্বে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টি, আমরা কিন্তু কনস্টিটিউশনের দায়ের মধ্যেই যা কাজকর্ম করি, এটাও হবেই হবে এসআইআর। শুভেন্দুবাবুর ওপর এই রিসেন্টলি যে একটা আক্রমণ হলো, তাতে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী একটা বেশ কিছু প্রশ্ন তুলেছেন সমাজ মাধ্যমে, এবং সেই প্রশ্নগুলো হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে তৃণমূলকে পাল্টা জবাব দেওয়ার দম নাকি বিজেপির নেই, এবং তৃণমূলের কাউন্টার স্লোগান দেওয়ার জন্য মথুরাপুরের বিজেপি দলীয় কর্মীদেরকে কেন সেদিনকে বললেন না শুভেন্দুবাবু, এই প্রশ্নটা তিনি তুলেছেন। কি বলবেন এই বিষয়ে? বিশ্বনাথবাবু ওনাকে নমস্কার জানাই। উনি অত্যন্ত জ্ঞানীগুণী লোক। আমার সঙ্গেও 2-1 বার আমরা চ্যানেলে বসেছি, যদিও সঙ্গে সুমনের শোতে আমি বসি না, ডাকাও হয় না আমাকে। যাই বিশ্বনাথবাবুর সঙ্গে যে কটা শো করেছি, ওনার জ্ঞান নিয়ে আমার সত্যি কোনো রকম কোনো দ্বিমত নেই। কিন্তু এই জ্ঞান শুনে আমিও অবাক হয়ে যাই যে উনি এত জানেন কি করে, উনি আমাদের পার্টি নিয়ে এত বিধান দেন কি করে। আমাদের পার্টিতে মথুরাপুরে পাল্টা উস্কানি দিয়ে আমরা যে এ ধরনের রাজনীতি করি না, কোথাও করি না, সেটা উনি কেন জানেন না, কেন বুঝতে চান না? নাকি এই ধরনের মন্তব্য করে উনি চাইছেন যে আমরা কোনো উস্কানিমূলক কাজকর্ম করি? ভারতীয় জনতা পার্টি যেটা করা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছে, কনস্টিটিউশনের ভেতরে থেকে করে। আমরা আইন অমান্য করি না, আইনের মধ্যে থেকে যা করার করি। সেদিন শুভেন্দুদার ওপর, মাননীয় লিডার অফ অপোজিশনের ওপর
যে ধরনের অ্যাট্যাক হয়েছে এটা ওনার প্রথম নয়, এর আগেও অনেকবার হয়েছে। ইনফ্যাক্ট তোমার মনে থাকবে একদম জেপি নাড্ডার কনভয়, উনি কিন্তু দুজনেই ইনফ্যাক্ট জেড ক্যাটাগরি সিকিউরিটি পায়। সেখানেও পশ্চিমবঙ্গের আইনের তরফ থেকে, পশ্চিমবঙ্গের প্রশাসনের তরফ থেকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা কোনো তৃণমূলের নেতার তরফ থেকে এগুলো কিন্তু খণ্ডন করা হয় না। আমরা তো অপোজিশনে আছি, বিশ্বনাথ চক্রবর্তীর আমাদের না বলে এ তো বলা উচিত যে এটা তো কমপ্লিট রিফ্লেকশন অফ কোল্যাপস অফ দ্য ল অ্যান্ড অর্ডার। আজকে লিডার অফ অপোজিশনকে, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বা তার দলবল রোজ যাচ্ছে তাই বলে, ব্যক্তিগতভাবে তাকে পছন্দ নাই করতে পারে, আমার সেখানে কিছু বলার নেই, কিন্তু লিডার অফ অপোজিশন উনি কিন্তু একটা ইলেক্টেড পোস্ট, উনি কিন্তু মানে মানুষের জনপ্রতিনিধি এবং বেশ খানিকটা মানে আমাদের 1,40,00,000 মানুষের জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারী। তার গায়ে এরমভাবে হাত তোলার কোনো অধিকার নেই, বা গায়ে হাত তোলেনি, গাড়িতে অ্যাট্যাক করেছে, গালাগালি দিয়েছে। এবং আরও বড় কথা আমি বলবো, আমাদের এমপি যিনি খগেনদা, সেদিন শুভেন্দুদাও বলেছে খগেন মুর্মুর কথা, যে সিমিলার কাইন্ড অফ অ্যান অ্যাট্যাক। এই কথায় কথায় পাথর ছোড়া, এটা কাদের কালচার ছিল অনন্যা? পাথর শুনতো তো কাশ্মীরি জিহাদিরা, তাহলে কি আমরা এখানে এই এক জিনিসই দেখতে পাচ্ছি? শুভেন্দুদা সেদিন তো গাড়ি থেকে নেবে যখন বাইট দিচ্ছিলেন তখন এই কথাটাই বলেছেন, সমস্ত জিহাদিদের এখানে লাইন করে রেখেছে। সেটার আবার ওরা পাল্টা জবাব দিল যে নানা শাঁখা পলা পরা লোকজন ছিল। এটা কি হচ্ছে? একটা মানুষ যিনি জনপ্রতিনিধি, তাকে অ্যাটাক করা হচ্ছে তার কনভয়তে, ডিসপাইট দ্য ফ্যাক্ট এটা জেড ক্যাটাগরি সিকিউরিটি। তার মানে এখানে কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গার ঊর্ধ্বে গিয়ে এই সব কিছুই মারধরের মধ্যে পৌঁছে যাবে। এবং বিশ্বনাথ চক্রবর্তী চাইছে আমরা ওই নিচে নেবে, ওই লেভেলে নেবে, মানে ওরাও ইট পাটকেল ছুড়বে, আমরাও ইট পাটকেল ছুড়বো। আমরা তো এটা জবাব দেবো মানুষের দ্বারা, মানুষ জবাব দেবে, এই অন্যায়গুলোর মানুষ জবাব দেবে ভোট ব্যাংকে। সেই জন্য তো তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূল আমাদের দলকে ভয় পাক না পাক সেটা তো অন্য পয়েন্ট অফ ডিসকাশন। ওরা জানে এগুলো ওরা যত করবে তত মানুষ এটার জবাব চাইবে, যে সাধারণ মানুষ কি আদৌ সেফ আছে? শুভেন্দু অধিকারী তো মাননীয় লিডার অফ অপোজিশন, উনি জনপ্রতিনিধি, উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি, এত বড় কনভয়েতেও অ্যাটাক হয়। এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, শঙ্কর এমএলএ, আমাদের চিফ হুইপ এমন মারলো ওর ডান কাঁধের লিগামেন্ট এখনো ট্রমাটাইজড। খগেনদার তো এইখানে, মানে আমি ভাবতে পারছি না এইখানে চিক বনে কতটা মানে চোখ উবড়ে যেতে পারতো। একটা এত বড় পাথর এসে ফুটো হয়ে গেছে, স্কাল বোন ফ্র্যাকচার হয়ে গেছে, এবং তাকে কথা বলতে দেওয়া বারণ। এইরকম একটা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আসবে কেন? বিশ্বনাথ চক্রবর্তীর মতন এডুকেটেড একজন মানুষ, এত বড় পলিটিক্যাল অ্যানালিস্ট, যে রোজ তাকে এবিপি আনন্দের চ্যানেলে দেখা যায়, তার তো এই উল্টো প্রশ্ন করা উচিত, ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা, বিজেপি কি করবে, বিজেপি কি করে না, সেটা উনি রোজ উস্কানিমূলক কথাবার্তা না বলে, আমার তো মনে হয়, আমার স্বল্প বিদ্যেতে এটা মনে হয় যে আমি তো প্রেজেন্ট যে যার রিজিম তার ল অ্যান্ড অর্ডারকে প্রশ্ন করব। আমরা কি করব, আমরা কি করতে পারি সেটা তো আমাদের ওপর। দেখো আবার তো ইলেকশন আসছে, আমরা করি না, করব না, কারণ এটা আমাদের নীতিতে বাঁধে, আমরা এটা করি না। রীতিমতো আপনি এক্ষুনি যেহেতু দিদি বললেন যে জেপি নাড্ডার প্রসঙ্গটা যেহেতু আনলেন, সেই জন্য আমি আরেকটাও প্রশ্ন করি, কারণ বিশ্বনাথ চক্রবর্তী জেপি নাড্ডার প্রসঙ্গও তুলেছেন। তিনি বলছেন যে জেপি নাড্ডার ওপরে যখন এখানে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় অ্যাটাক হলো, তখন বিজেপি কী করতে পেরেছে? বিজেপির পক্ষে কিছুই করা সম্ভব না, তৃণমূল যা ইচ্ছা তাই করে যাবে এবং বিজেপি শুধু বসে বসে দেখবে। আবারও আমি বলছি, উনি ভুলে গেছেন যে ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেট সাবজেক্ট। সঙ্গে সঙ্গে উইদিন আ কাপল অফ আওয়ার্স, ওই সময় জেপি নাড্ডার সময়, খগেন মুর্মুর সময়, সুকান্ত মজুমদারের অ্যাটাকের সময়, এখন লিডার অফ অপোজিশন অ্যাটাকের সময়, সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একটা এনকোয়ারি লেটার পাঠায়। এর বেশি যতই উত্তেজনামূলক কথাবার্তা যেই বলুক, ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি, দেশ চালাই আমরা, আমাদের অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়। সঙ্গে সঙ্গে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, সেটার সঠিক উত্তর, সঠিক জবাব কি তৃণমূল সরকার দিয়েছে? তৃণমূল সরকারের দায়িত্ব ছিল না? আজকে বাংলার জামাই বলি আমরা, জেপি নাড্ডার স্ত্রী বাঙালি,
তো এখানে তো বাংলার মানে সমগ্র পশ্চিমবঙ্গের মান সম্মান হানি হচ্ছে। সবাই যারা যারা ইট পাটকেল ছুটছে, বাকি লোকজন তাদের গায়ে লাগছে না এটা? আমি ইট পাটকেলের কথা বলছি না, এই যে অসম্মান করা লোককে, যারা জনপ্রতিনিধি, 1,40,00,000 মানুষ 2021-এ ভোট দিয়েছিল, তোমার কি মনে হয় তার থেকে কম লোক ভোট দেবে? তারা এটা রিভেঞ্জ নেবে না? তারা আরও লোককে দিয়ে আরও বেশি ভোট বিজেপি পাবে বলে তো আমার নিজের ধারণা। ইনফ্যাক্ট মাননীয় রাজ্য সভাপতি তো বলছেনই বারবার, এই ইলেকশন যেটা আর 4 মাসের মধ্যে হবে, সেই ইলেকশনটা একেবারে নির্ধারিতভাবে তৃণমূলের বিসর্জন। বিজেপির ভেতরে কি হয়, অন্দরে কি হয়, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এই বিশ্বনাথ চক্রবর্তী। তিনি বলছেন বিজেপির ভেতরে নাকি অন্তর্কলহ চরমে, কারণ শুভেন্দু সুকান্তকে সহ্য করতে পারে না, সুকান্ত শুভেন্দুকে সহ্য করতে পারে না, দুজনের আলাদা আলাদা লবি আছে এবং দুজনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আলাদা আলাদা গোষ্ঠীতে বলে বেড়ায়। নিজেদের মধ্যেই যাতে এত গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্কলহ, তারা কি করে কি করবে, এই প্রশ্ন তিনি তুলছেন। বিশ্বনাথ এত খবর কোথা থেকে পায় আমি সত্যিই জানি না। উনি এটা আবারও বলছে, অত্যন্ত শিক্ষিত মানুষ উনি, ওনার পুঁথিগত বিদ্যে দিয়ে এবং এতদিন ধরে সেফোলজি উনি করছেন, এত রকমের অ্যানালিসিস করছে, ওটা নিয়ে থাকুন না। আমাদের অফিসের ভেতর তো আমি ওনাকে কোনোদিনও আসতে দেখিনি, আমি অন্তত দেখিনি। তো উনি জানলেন কি করে এই কথাগুলো? আজকে আমি আমার অস্বীকার করার কোনো জায়গা নেই যে কোনো সংসারে, যে কোনো অর্গানাইজেশনে কথা কাটাকাটি হয়, ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, এবং একসঙ্গে থাকতে গেলে, একসঙ্গে একটা মিশনে যেতে গেলে, কাজ করতে গেলে, এটা তো কোনো মানে আমাদের পার্টি তো কোনো ডিক্টেটরি রুলে চলে না, সবার মন্তব্য নেওয়া হয়। ইনফ্যাক্ট কালেকটিভ ডিসিশন আমাদের পার্টির, মানে আমাদের পার্টির পলিসি তাই। তো সেখানে হ্যাঁ হতে পারে কথাবার্তার হয়তো কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, বা আরও হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এমন নয় যে ওকে দেখে একেবারে ঢাল তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, একেবারেই নয়। আপনারা অসংখ্যবার দেখেছেন যে মিছিলেও একসঙ্গে হাঁটে, মিটিংও একসঙ্গে করে, এবং আমি ভেতরের কথা বলতে পারি একদম হলফ করে, বহুবার এরকম হয়েছে যে টপ টেবিলে সমস্ত নেতারা আছেন এবং নিজেদের মধ্যে ঠাট্টাই আর কি হচ্ছে, আমরাও দেখছি, ওরাও মাইকে এমন কিছু বললো, আমরাও হেসে ফেললাম। তো আমাদের পার্টি কিন্তু মানে ইট ইজ লাইক আ ফ্যামিলি। এত বড় পার্টি হলেও আমাদের একদম মানে পরিবারের মতন চলে, এবং পরিবারে যে অশান্তি হয় না আমার মনে হয় না কোনো পরিবার বলতে পারবে বলে। তো হ্যাঁ, একবারও আমি বলছি না যে একেবারে সবার হ্যাঁ মিলিয়ে চলে, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী এবং অনেক মিডিয়া যেরকম দেখায় সেইটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই। আমরা শৃঙ্খলাবদ্ধ দল, আমরা সবাইকে নিয়ে, সবার মতামত নিয়ে, সেই মতামত নেবার সময় হয়তো হতে পারে ডিফারেন্স অফ ওপিনিয়ন, কিন্তু একসঙ্গে আমরা আছি, সব সময় একসঙ্গে আছি। এই যে 26-এ একটা মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান তৈরি হচ্ছে এবং সেখানে মূল যুযুধান পক্ষ হচ্ছে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, এবং সেখানে দাঁড়িয়ে এই বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন যে তৃণমূল এত দুর্নীতির পরেও টিকে রয়েছে তার কারণ বিজেপি নামের কোটানকোট এই অপদার্থ দলটি বাংলায় রয়েছে। বিজেপির যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয়ে তৃণমূল বিজেপিকে বলে বলে গোল দিচ্ছে, এবং বাংলার কাছে বিজেপি একটা অভিশাপ, কারণ সেটা না হলে কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও রাজ্যে 35 জন বিজেপি কর্মী মারা গেল, কিন্তু তারপরেও কেন্দ্রীয় এজেন্সি আশানুরূপ কিছুই করতে পারলো না। ভুল বলেছে তো, 35 নয় তো, আমি তো বলছি 56 জন মারা গেছে এখানে। আবারও বলছি যে ভাগ্যিস উনি ভোটটা বোধহয় দেওয়ার সময় পান না, কারণ তো সারাদিনই ভোটের দিন আমি দেখি অল ফেজেসে আমি দেখি উনি এবিপিতে আছেন, তো কখন উনি ভোটটা দেন যায় না। ভাগ্যিস ওনার ভোটটা তাহলে অন্য কোথাও যায়, বিজেপিতে তো পড়ে না, উনি বলেই যা দিচ্ছেন। ওনার মতে কি সেই নিয়ে তো আর ভারতীয় জনতা পার্টির সার্টিফিকেট হবে না, এবং আমিও ভারতীয় জনতা পার্টির এত বছরের কার্যকর্তা হয়ে আমার মনে হয় না যে আমার এখানে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দেবার বা এটার যথার্থ কিনা সেটা বলারও দরকার আছে বলে। ভারতীয় জনতা পার্টি দেশ চালাচ্ছে, অপূর্ব সুন্দরভাবে দেশ চালাচ্ছে। আমরা আজকে যেখানে আমরা ডেভেলপিং নেশন, থার্ড ওয়ার্ল্ড নেশন ছিলাম একসময়, সেখান থেকে ভারতবর্ষকে টেনে নিয়ে আমরা এখন 4th ইকোনমি, ওয়ার্ল্ড 4th ইকোনমি। তো সে তো আর এমনি হয় না। এখন ওনার ভাষায় কোনটা অপদার্থ আর কোনটা অপদার্থ নয় সেটা আমার মনে হয় উনি টিভিতেই বলতে থাকুন, ওনাদের যে সেট অডিয়েন্স আছে তারাই শুনবে। কিন্তু সেই সেট অডিয়েন্সের বাইরেও একটা বৃহতাংশ মানুষ আছে যারা নরেন্দ্র মোদীজির ওপর ভরসা রাখেন এবং ওনারা বিশ্বাস করেন যে ভারতবর্ষ বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে না। এই সামনের ইলেকশন একেবারে বারবার মাননীয় রাজ্য সভাপতি বলছেন
যে এই সামনের ইলেকশন একেবারে তৃণমূলের বিসর্জন, তখন বিশ্বনাথ দার অসুবিধা হবে না তো? দিদি, আপনি এক্ষুনি একটা জিনিস বললেন যে সারা মানে দেশটাকে চালাচ্ছে বিজেপি এবং খুব সুন্দর করে চালাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই বিশ্বনাথ চক্রবর্তীর ওপিনিয়নের হিসেবে মেদিনীপুর ছাড়া শুভেন্দুর সংগঠন মানে মেদিনীপুরেই শুধু রয়েছে, তার বাইরে গোটা বাংলায় নাকি বিজেপির কোনো অস্তিত্বই নেই। অথচ এই বিজেপি মানে বাংলা তো ভারতেরই একটা অংশ, সেখানে বিজেপির নাকি কোনো অস্তিত্বই নেই, উড়িয়েই দিলেন তো। উনি তো দেন, আমি তো তাই তো শুনছি, তোমার এতগুলো প্রশ্নের মধ্যে থেকে তাই তো শুনছি। শুধু মিদনাপুর নয়, আমাদের সমস্ত আসমুদ্র হিমাচলে আমাদের সংগঠন আছে, এবং যখন 21-এ বাড়ি থেকে বের করে করে আমাদের সংগঠনের কার্যকর্তাদের মেরেছিল, তারপরেও যে পার্টি এখনও বুক চিতিয়ে পশ্চিমবঙ্গের বুকে সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন হয়ে থাকতে পারে, তার কিছু তো আছে। হ্যাঁ, আমরা পার্টি উইথ এ ডিফারেন্স, আমাদের কার্যকর্তারাও আছে, আমাদের সংগঠনও আছে, কিন্তু এটা আমার তো মুখে বলে লাভ নেই। আগামী ইলেকশন প্রপার ফেয়ার ইলেকশন হবে, সেটা ইলেকশন কমিশন কনফার্ম করবে, একেবারে ইনশিওর করবে, এবং আরও অনেক কিছু আসতে চলেছে। SIR তো বড় বড় পদক্ষেপ, আরও অনেক পদক্ষেপ হবে ইলেকশন হবার সময়। তো সেই জন্য আমার মনে হয় যে বিশ্বনাথ দার ওই ওপিনিয়নগুলো টিভি অনুযায়ী থাক। আমি জানি যে চ্যানেলে উনি বলেন তার বিশাল অডিয়েন্স, তো কতটা শোনে কতটা মানে সেটা তো ভোট বক্সে বোঝা যাবে। একটু বিশ্বনাথ চক্রবর্তী থেকে চেঞ্জ করে কুণাল ঘোষে আসি। কুণাল ঘোষ একটা মানে ভবিষ্যৎবাণী করেছেন, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে বাম শাসনের জ্যোতি বসু ছিলেন বাংলার সবচেয়ে বেশি দিন পদে থাকা মুখ্যমন্ত্রী, 23 বছর তার রাজত্বকাল ছিল, শাসনকাল ছিল। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে জ্যোতি বসুর এই রেকর্ড ভেঙে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন এবং এর পরে তার আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী পদে আসবেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে এই তৃণমূলের রাজত্ব বহমান হয়ে চলেই যাবে বাংলার মানে মসনদে। কি বলবেন এই বিষয়ে? মাননীয় রাজ্য সভাপতি এটার উত্তর দিয়েছেন, আমি দেখছিলাম আজকে নাকি কালকে বোধহয় রিয়াকশন দিয়েছে। তো মানে কুণাল ঘোষের এত সুন্দর বক্তব্য কি বা আমরা কি উত্তর দিতে পারি? ওনারা নিজেরাই ঠিক করে নিচ্ছেন কে থাকবে কে থাকবে না, তারপরে কে আসবে। তো আমি যতদূর কুণাল ঘোষকে জানি বা যতটুকু যা চিনেছি, ব্যক্তিগতভাবে আমি সত্যিই চিনি না, কয়েকটা চ্যানেলে শো করেছি একসঙ্গে। উনি তো জার্নালিস্ট ছিলেন এক সময়, জেল টেল ঘুরে এসছেন, বইপত্র লিখেছেন, কিন্তু কোন সময় উনি তোতাপাকে নিয়ে বসেন বা টিয়াপাকে নিয়ে বসেন বা জ্যোতিষ চর্চা করতে শুরু করেছেন আমার ঠিক এটা জানা নেই। তা এখন জ্যোতিষ চর্চাতে আমি এখন তুমি যেরকম রিল করবে, আমি অসংখ্য রিল দেখছি যে এ নাকি অমুক সালে পাল্টে যাবে, ওর নাকি ওরকম, মানে আমার বিভিন্ন প্রেডিকশন চলছে এখন। এবং তার মধ্যে একটা প্রেডিকশন এও আছে নাকি যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কোনো মতেই এইবার মানে এই সামনের বার তৃণমূলের জেতার কোনো উপায় নেই। কোন প্রেডিকশনটা বিশ্বাস করব? আমি তো বলছি কোনো প্রেডিকশনেরই দরকার নেই, যখন যেরকম হবে তখন সেরকম। দেখুন, মানুষের ওপর একটু ভরসা রাখতে শিখুন কুণাল ঘোষ, একটু মানুষের ওপর ভরসা রাখতে শিখুন। আপনি তো কি পুলিশের গাড়ি ফাড়ি বাজিয়ে আপনি গাড়ি বাজাচ্ছিলেন, পুলিশ তবলা বাজাচ্ছিল, এসব তো অনেক দেখলাম। আবার এটা কি নিজের টিআরপি নিজের পার্টিতে বাড়াচ্ছেন? কেন করছেন এগুলো? আপনার তো একটা বেসিক শিক্ষা দীক্ষা আছে, আপনি তো জার্নালিজম করেছেন, একটা বড় কাগজের মাথায় বসে আছেন, সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত আপনি কি করবেন না করবেন। বরঞ্চ আমার মনে হয় 26-এ আপনার কি হবে, আমি অবশ্য শুনেছি যে যারা জ্যোতিষী করে তারা নিজেরটা নিজে দেখতে পায় না, বড় জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিই। আমি দুটো কেরিয়ার অপশন দিতে পারি 26-এর পরে। এক হচ্ছে ওনার খুব স্বপ্ন ছিল এক সময় যে উনি যে জেলে থাকবেন পাশেই মুখ্যমন্ত্রী থাকবে। তো এখন বলা যায় না, সময় অসময়ের কথা লেগে যায় অনেক সময়, হবে কি হবে না আমি জানতে চাই না, হতেও পারে। কিন্তু ইন বিটুইন আমার মনে হয় এই যে উনি একটা কি বন্দির কাহিনী নাকি একটা বইটই লিখেছেন, তো বন্দি জীবনের কাহিনীটা কীরকম হতে পারে সেটা আপনি একটু মুখ্যমন্ত্রীকে দিয়ে পড়িয়ে নিন, দ্যাট ইজ এ ভেরি গুড কেরিয়ার অপশন। তাহলে আপনি যত দেখবেন মুখ্যমন্ত্রী পড়ছে সেটা আরও ছবি তুলে পাবলিসিটি করুন, আপনার বইটা অন্তত বিক্রি হবে। বিকজ 26-এর পর আপনার কোথায় কোন কাজকর্ম থাকবে সেটাও তো বলা যাচ্ছে না, চালিয়ে যান। এই একই রকম প্রেডিকশন কিন্তু আরেকজনও করেছেন, তিনি হচ্ছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি
বলছেন যে বিজেপির নেতাদের আদলে নাকি 26-এর দুর্গাপুজোর প্রতিমার অসুরের মুখ হবে শ্রীরামপুরে, নতুন রকম দুর্গাপুজো দেখবে শ্রীরামপুর, কি বলবেন এই বিষয়ে? শ্রীরামপুরে এমপি কে হবে তখন দেখা যাক, অবশ্য না এমপি তো থাকবে তখন 26-এ, তাও বটে থাকবে। আর যার নিজের দলেই কোনো মান সম্মান বাকি নেই বিশেষ, সে এখন মা দুর্গার প্রতিমার সঙ্গে কোন অসুরের কোন মুখ হবে সেটা নিয়ে মানুষ কয়েকবার হাসতে পারে, হাসারই জিনিস, কারণ ওনার অসভ্যতার লেভেল এমন জায়গায়, ওনার বিষয়ে এত কুরুচিকর কমেন্ট উনি নিজেই করেন। আমি কোনো মন্তব্য বিশেষ করতে চাই না, এইটুকু আমি বলতে পারি কে অসুর এবং কে সুর সেটা আবারও বলছি, মানুষের ওপর একটু ছেড়ে দিতে শিখুন। আগামী নির্বাচন, বারবার মাননীয় রাজ্য সভাপতি বলছে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন, তো বিসর্জনের সময় অসুরের মুখ এক্স্যাক্টলি কার হবে সেটা না হয় তখনই দেখা যাবে।